হ্যালো স্টুডেন্টস, ফিজিক্সের নতুন চ্যাপ্টার ওয়ার্ক অ্যান্ড এনার্জি। ওয়ার্ক অ্যান্ড এনার্জি স্টার্ট হলো আজকে তোমাদের জন্য। ওয়ার্ক অ্যান্ড এনার্জি তার মানে কি? কার্য এবং শক্তি। কার্য এবং শক্তি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স। এর কারণ কি? এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণ নিউমেরিক্যালস থাকে এবং প্রচুর ঘুরিয়ে প্রশ্ন থাকে। আমরা আজকে মেনলি আলোচনা করব ওয়ার্ক কাকে বলে, ওয়ার্ক নেগেটিভ কখন হয়, ওয়ার্ক পজিটিভ কখন হয়, ওয়ার্ক জিরো কখন হয়, ইন হুইচ কন্ডিশনস ওয়ার্ক বিকামস নেগেটিভ, ওয়ার্ক বিকামস পজিটিভ অ্যান্ড ওয়ার্কস বিকামস জিরো, নো ওয়ার্ক। এইরকম সিচুয়েশান কখন তৈরি হয়, ঠিক আছে? কারণ এর ওপরেই বিশেষ করে রেলের পরীক্ষায় কিন্তু প্রশ্ন পড়ে, ঠিক আছে? আমরা ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে পড়াচ্ছি, এটা প্রথম কথা। আর একটা জিনিস যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এনসিইআরটি থেকে পড়াচ্ছি। তো চলো, আগে একবার হেডিংটা আমার ভালো লাগেনি, মুছে দিয়েছি, আর একবার লিখে নেওয়া যাক, ওয়ার্ক অ্যান্ড এনার্জি। ঠিক আছে, ওয়ার্ক অ্যান্ড এনার্জি। ওকে, নাও ওয়ার্ক কাকে বলে? ওয়ার্কের বাংলা কি? ফার্স্ট অফ অল, ওয়ার্কের বাংলা হচ্ছে কার্য। কার্য কাকে বলা হয়? কার্য হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট কাকে বলা হয় জানো তো? তোমরা যখন এরকম ইন্টু এরকম দিচ্ছ, এটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। ফিজিক্সে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মানে আলাদা হয়। ডট প্রোডাক্ট হচ্ছে যখন তুমি পয়েন্ট লাগাচ্ছ, ছোটোবেলা থেকে তোমরা পড়ে এসছো ডট ইকুয়াল টু ইন্টু, তাই না? ডট মানি ইন্টু। কিন্তু ফিজিক্সে ডট আর ক্রস প্রোডাক্ট দুটোর মানে আলাদা হয়। এটা তোমরা 11-এ পড়বে, যারা 11-এ পড়েছো তারা জানো যে ভেক্টরের দুটো টাইপের প্রোডাকশন মানে প্রোডাক্ট হয় অ্যাকচুয়ালি। একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অলওয়েজ স্কেলার রাশি। যেমন কার্য দুটো ভেক্টরের গুণফল, ডট প্রোডাক্ট, ডট গুণফল, কিন্তু এই জন্য এটা স্কেলার রাশি। যাই হোক, আমি অত ডিটেলসে যাব না, কারণ তোমাদের তো 9-10 পর্যন্তই লাগবে, আর 9-10-এর সিলেবাসে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের পার্থক্য নেই। ওই জন্য আমি যখনই এখানে ক্রস দেবো তোমরা বুঝে নেবো ওটা ডট প্রোডাক্টই হচ্ছে, ঠিক আছে, প্রিসাইজলি বলতে গেলে। যাই হোক, কার্য, কার্য, ওকে, কার্য। কার্য কাকে বলা হয়? কার্য হচ্ছে, সবসময় মনে রাখবে, কার্য হচ্ছে বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। কার্য মানে কখনোই বল ইন্টু সরণ নয়। অনেক বইতে লেখা থাকে একটা স্পেসিফিক কেসে, একটা নির্দিষ্ট ধরনের ক্ষেত্রে কার্য মানে বল ইন্টু সরণ হয়। কি বললাম? একটা নির্দিষ্ট ধরনে, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, একটা নির্দিষ্ট ক্ষেত্রে, একটা নির্দিষ্ট কন্ডিশানে, সিচুয়েশানে বল ইন্টু সরণ হয়। কিন্তু সব ক্ষেত্রে কার্য বল ইন্টু সরণ নয়। কার্য অলওয়েজ বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। নেক্সট হচ্ছে কার্যর যে একক সেটা কি, ঠিক আছে? এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কার্যর একক কি? একক, ঠিক আছে, কার্যর একক। আমি চেষ্টা করছি হাত লেখাটা সম্বন্ধে ভালো করা। আমার হাত লেখা খুবই বাজে, বাট আমি চেষ্টা করছি তোমাদের জন্য হাত লেখাটা ভালো করার। আমি জানো, আমি নিজেই মনে করি আমি খুব বাজে বোঝাই, তাও আমি চেষ্টা করছি তোমাদের জন্য যতটা সিম্পল বোঝানো যায়। দেখো, একক, আমি জানি অলরেডি দুটো ডিসলাইক পড়ে গেছে। তারা অনলি ডিসলাইক দেওয়ার জন্য আমার ভিডিওটা দেখেন, থ্যাংক ইউ। তোমরা আমাকে ডিসলাইক দাও দুটো, আমার খুব ভালো লাগে। যাই হোক, দেখো একক, হ্যাঁ, কার্যের একক কী? ওকে, চলো, কার্যের একক। কার্যের একক কী? দেখো, বলের এককে আমরা কী জানি? বলের একক হচ্ছে তোমাদের নিউটন, ঠিক আছে? আমি একদম পরিষ্কারভাবে লিখছি, বলের একক হচ্ছে তোমাদের কি? নিউটন। ঠিক আছে, আচ্ছা, নিউটনের দন্তন্যটা বেঁকে গেল, সরি। বলের একক হচ্ছে নিউটন, ওকে, এই। আর সরণের একক আমরা কী জানি? আমরা এখানে এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে বলছি। সরণের একক হচ্ছে মিটার, ঠিক আছে? বল ইন্টু সরণ, কস থিটাটাকে আমরা একটু আলাদা রাখছি, ঠিক আছে? কস থিটার তো বুঝতেই পারছো। তো নিউটন ইন্টু মিটার, এই নিউটন ইন্টু মিটার যেটাকে আমরা এসআই পদ্ধতিতে বলি, নিউটন ইন্টু মিটার। কার্যের একক হচ্ছে নিউটন মিটার। এই নিউটন মিটারকে কি বলা যায়? নিউটন মিটারকে বলা যায় জুল। কি বলা যায়? নিউটন মিটারকে কি বলা যায়? জুল। দ্যাট মিন্স যে নিউটন মিটারকে ছোট করে বলা হয় জুল। তাহলে কার্যের এসআই একক কি? আমরা বলি জুল। জুলকে ভাঙলে কী বেরোয়? নিউটন ইন্টু মিটার বেরোয়। যদি জুলকে ভেঙে ফেলো, তুমি দেখবে একদিকে একদিকে নিউটন আছে, একদিকে মিটার আছে, দুটোর মধ্যে একটা গুণ রয়েছে, নিউটন ইন্টু মিটার। এবং ইটসেলফ এটা একটা ডট প্রোডাক্ট। যাই হোক, আমরা ওটা নিয়ে আলোচনা করছি না, নিউটন ইন্টু মিটার, ঠিক আছে? এটার মানে হচ্ছে, তাহলে তোমাকে যদি বলা হয় যে ডিফাইন 1 জুল,
1 জুল, 1 জুল বলতে কী বোঝো না? শর্ট কোশ্চেন পড়ে যেতে পারে, রেলের পরীক্ষা বলতে পারে 1 জুল কথার মানে নিচের কোন লাইনটা সত্য। 1 জুল বলতে নিচের কোন অপশানটি সত্য, ঠিক আছে? 3-4টে অপশান দিয়ে দেবে, তার মধ্যে একটা অপশানে এরকম থাকবে যে যখন 1 নিউটন বল প্রয়োগ করে সরণ 1 মিটার হয় তখন তাকে আমরা বলি 1 জুল। কী বললাম? 1 নিউটন, আমি নিউটনের যে সাইন সেটা হয় এন, 1 নিউটন বল প্রয়োগ করে 1 নিউটন বল প্রয়োগ করে সরণ যখন বল প্রয়োগ বিন্দুর দিকে, যেদিকে তুমি বল প্রয়োগ করছো সেই দিকে, আমি ছোটো করে দিচ্ছি, সরণ যখন 1 মিটার হয়, অ্যাকচুয়ালি রেলের পরীক্ষা এরকমই লাইন দিয়ে দেয়, সরণ যখন 1 মিটার হয় তখন আমরা তাকে কি বলি? জুল বলি, তাই না? এই যে 1 নিউটন আর 1 মিটার, 1 নিউটন আর 1 মিটার, ক্লিয়ার হয়েছে? নিউটন হচ্ছে বল প্রয়োগ করছো, তার ফলে সরণ হচ্ছে 1 মিটার, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি 1 জুল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্টটা আমি তোমাদের লাল দিয়ে লিখছি। লাল হচ্ছে নিউটনের এসআই একক পড়লাম, নিউটনের আর একটা একক আছে, আমি এখানে একক বলে লিখছি, এটা হচ্ছে একক 1, এটা হচ্ছে একক 2। নিউটনের আর একটা একক হচ্ছে যখন আমরা বলের একক নিউটন না ধরে ডাইন নেই, বলের একক যদি আমরা ডাইন নেই আর তার সঙ্গে যদি আমরা সেমিকে গুণ করি, সিএম, সেমিকে গুণ করি, তখন এটা সিজিএস একক হয়ে যায়, ঠিক আছে? কিসে একক হয়? সিজিএস। আর বলের সিজিএস একক কি? এইটাকে আবার লেখা যায়, ঠিক আছে? এটাকে আবার কি লেখা যায়? এই যে এইটা, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় আর্গ। কি লেখা যায়? আর্গ, ঠিক আছে? একক 2 কার্যের, আমি কিন্তু এখানে যা আলোচনা করছি সব কার্য, ঠিক আছে? আমি কিন্তু যা এখানে আলোচনা করছি সব কার্য। কার্যের একক হচ্ছে নিউটন ইন্টু মিটার, যেটাকে জুল বলা হয়। 1 নিউটন বল প্রয়োগ করে যখন সরণ যখন 1 মিটার হয় তখন আমরা বলি জুল। আর একক 2 কি? ডাইন ইন্টু সেন্টিমিটার, দ্যাট মিনস সিজিএস একক, যাকে কি বলা হয়? আর্গ বলা হয়, যাকে কি বলা হয়? আর্গ, ঠিক আছে? ইআরজি, আর্গ বলা হয়। ওকে, এই হচ্ছে টোটাল ব্যাপার। আর একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আরেকটা জিনিস যেটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই জুল আর আর্গের মধ্যে রিলেশন, ঠিক আছে? মনে রাখবে 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্গ, জাস্ট 10⁻7 আর্গ, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। 1 জুল ইকুয়াল টু কি? 10⁻7 আর্গ। এটা কীভাবে আসে সেটাও তোমাদের আমি আজকে দেখাবো। এখানে বোঝা গেল, বেশি কিছু নেই, শুধু মনে রাখবে কার্য মানে কিন্তু বল ইন্টু সরণ নয়, কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। একটা স্পেসিফিক সিচুয়েশানে, স্পেসিফিক কন্ডিশানে বল ইন্টু সরণ হয়, কিন্তু সব ক্ষেত্রে নয়। এবার আমরা কোনো স্পেসিফিক সিচুয়েশানে হওয়া জিনিসকে তো ইউনিভার্সাল ধরে নেই না, শাশ্বত ধরে নেই না, আমরা সব জায়গায় যা খাটে তাকে আমরা শাশ্বত ধরে নিই। তো বল ইন্টু সরণ ইন্টু কস থিটা সব জায়গায় খাটে, ওই জন্য কার্যের সঙ্গে কিন্তু এটা কি বলা হয়, ঠিক আছে? আর এটা বেসিক্যালি ভেরি ইম্পর্ট্যান্ট যে 1 জুল ইকুয়াল টু 10⁻7 arc. Now we have to prove it how 1 joule equals to 10⁻7 arc. কেমন করে 1 জুল 10⁻7 আর্কসের ইকুয়াল হয়? 5 নম্বর পয়েন্টে আমরা করব প্রমাণ। কি প্রমাণ করব? যে 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্ক হয়, এটা আমরা প্রমাণ করব। ওকে, দেখো 1 জুল ইকুয়াল টু আমরা কী পড়লাম? আমরা পড়লাম 1 নিউটন ইন্টু 1 মিটার, ঠিক আছে? আবার 1 নিউটনকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 10⁵ ডাইন। যারা জানো না তাদের জন্য বলে দিই, 1 নিউটন, এটাও ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশন, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, ইন্টু 1 মিটার। মিটারকে সেন্টিমিটার করলে কী হয়? আমরা জানি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, দ্যাট মিনস 100 সেন্টিমিটার। এবার দেখতে পাচ্ছ তুমি এখানে 5 আছে, ওদিকে 2টো শূন্য আছে, মানে 7 হয়ে যাচ্ছে। 7 ডাইন সেন্টিমিটার, ঠিক আছে? 2টো গুণ করলে তো তাই হয়। আর ডাইন সেন্টিমিটারকে আমরা কি বলি? আর্ক বলি। তো 10⁻7 আর্ক, এইভাবেই বেরোচ্ছে, ঠিক আছে? বা এটাকে তুমি বাংলায় আর্ক বলে লিখে নিতে পারো। তাহলে এখানে কি আসছে? 5 দাগে আমরা করলাম প্রুফে কি দেখালাম? যে 1 জুল ইকুয়াল টু কীভাবে 10⁻7 আর্ক হয়। এই কনসেপ্টটা এই জন্য ইম্পর্ট্যান্ট, এইটা কিন্তু পরীক্ষার সময় পড়ে। 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। এবার আমি যদি একটু চালাক পরীক্ষক হই, আমি তোমাদের কি দিয়ে দেবো? আমি তোমাদের দিয়ে দেবো যে 1 জুল ইকুয়াল টু নিচের কোনটা বলে আমি এটাও দেবো, এটাও দেবো, আর তারপর আমি আর একটা কোনো অপশানে এটাও দেবো, আর থার্ড অপশানে আমি দিয়ে দেবো বোথ ওই দুটো, ঠিক আছে? এবার যে জানবে সে কী করবে? মানে যে অল্প বিস্তর পড়েছে, অল্প ওই ভাষা অর্ধেক নলেজ, লিটিল নলেজ ইজ ভেরি ডেঞ্জারাস, সে এটাকে ক্লিক করে দিয়ে চলে আসবে।
ঠিক আছে। আর যার টোটালটা কনসেপ্ট ক্লিয়ার আছে সে জানে যে 1 নিউটন মানে 10⁵ ডাইন, আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তো এটা আর এটা তো সেমই হয়, তার মানে ও বোথ অপশানটাকে ক্লিক করবে। তার মানে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকা বা থাকাটা একটা ছোট্ট প্রশ্নকে কতটা প্রভাবিত করে বা তার উত্তরটাকে কতটা প্রভাবিত করে। তুমি যদি ওপর জানো, তুমি জানবে 1 নিউটন ইন্টু 1 মিটার, বলে ঠিক আছে চলো ক্লিয়ার হলো। আর যে জানে সে জানবে যে না দুটোই তো কারেক্ট হচ্ছে, কারণ দুটোই তো সেম। তো এই জন্যে আমি বারবার বলি যে পুরো কনসেপ্ট জানাটা ভেরি জরুরি, ঠিক আছে, পুরো কনসেপ্ট জানা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা চলো 6 নম্বরে, 6 নম্বর, চলো 6 নম্বর, 6 নম্বরে আমরা পড়ব কখন কখন কার্য পজিটিভ হয়, কখন ওয়ার্ক বা কার্য পজিটিভ হয়, ধনাত্মক, পজিটিভ বা ধনাত্মক, কখন কার্য পজিটিভ বা ধনাত্মক হয়, ঠিক আছে, কার্য কখন পজিটিভ বা ধনাত্মক হয়, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো আমরা একটু আগে কার্য সমান সমান কী জানলাম, ফোর্স ইন্টু, ফোর্স মানে বল, ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে সরণ, ইন্টু কস থিটা, ঠিক আছে, ইন্টু কস থিটা, এটা আমরা জেনেছি, ইন্টু কস থিটা, বাংলাতেও লিখে দিই, এইটা আমি জেনেছি, ঠিক আছে। এখন কস থিটার 3 টাইপের ভ্যালু হয়, ঠিক আছে, কজ 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রি ভ্যালু হয় 1, কজ 90 ডিগ্রি, ঠিক আছে, যার ভ্যালু হয় 0, আর কজ 180 ডিগ্রি যার ভ্যালু হয় -1। এই 3টে ভ্যালু তোমাকে ওয়ার্কের অঙ্ক করার সময় বা ওয়ার্কের কনসেপ্ট বুঝতে গেলে মনে রাখতে হবে। কজ 0 ভ্যালু হয় 1, ঠিক আছে, কজ 90 ভ্যালু হয় 0, আর কজ 180 ভ্যালু হয় -1। নাও আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, পজিটিভ বলে, তাই তো। ধরো এখানে একটা ব্লক আছে, একটা বাক্স আছে, সাপোজ ধরো ব্লক না বাক্স আছে। এই বাক্সটাকে তুমি একটা সমতল ভূমি আছে, এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি একটা সমতল ভূমি আছে, এই সমতল ভূমি বরাবর তুমি ঠেলছো, এটা হচ্ছে ফোর্স। তুমি যখন ঠেলছো তুমি দেখতে পেলে সরণ এদিকেই হলো, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হলো, এদিকে, মানে যেদিকে তুমি ফোর্স লাগাচ্ছ, বল যেদিকে তুমি দিচ্ছ সরণ সেদিকেই হচ্ছে, বল যেদিকে তুমি দিচ্ছ সরণ কী হচ্ছে, সেদিকেই হচ্ছে। তাহলে বলো এখানে কোনো অ্যাঙ্গেল কি উৎপন্ন হচ্ছে? অ্যাঙ্গেল কখন উৎপন্ন হয়? অ্যাঙ্গেল এই করলে অ্যাঙ্গেল উৎপন্ন হয়, এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এখানে কোনো অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে না, অর্থাৎ এখানে 0 অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে। এখানে অ্যাঙ্গেল মানে কোণ, যাকে আমি এখানে থিটা বলছি, সেটা কি হচ্ছে, এখানে 0 ডিগ্রি হচ্ছে, সেটা কি হচ্ছে আমার এখানে 0 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, সেটা কি হচ্ছে আমার এখানে 0 ডিগ্রি হচ্ছে। ওকে ওকে আরেকটি জিনিস তুমি বলতে পারো যে যখন তুমি এখানে একটা ব্লক আছে, ঠিক আছে, এই ব্লকটাকে তুমি টানছো, সাপোজ ধরো এখানে একজন মানুষ আছে, বা চলো এটাকে একটু ছোটো করে রাখি, ছোটো করে রাখি, আচ্ছা এটা আগে আলোচনা করে নিই, তারপরে আমি আরেকটা কনসেপ্ট বলবো। তাহলে এখানে কী হচ্ছে তোমার ফোর্স, দেখো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কজ 0, তাহলে ফোর্স তো ফোর্স হলো, ডিসপ্লেসমেন্ট তো ডিসপ্লেসমেন্ট হলো, কজ 0-এর ভ্যালু কত আমরা দেখতে পাচ্ছি 1, তো 1 এলো। তো এখানে আমার কার্য সমান সমান কী হয়ে গেল, এটা কার্যের ফর্মুলা, এখানে আমার কার্য সমান সমান কী হলো, আমি দেখতে পাচ্ছি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হলো। রেলে পরীক্ষায় পড়া প্রশ্ন, কোন ক্ষেত্রে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কার্য, এটা ভ্যালিড, কোন ক্ষেত্রে ভ্যালিড, ঠিক আছে। আমার কাছে একজন ইংলিশে প্রশ্ন পাঠিয়েছিল, ঠিক আছে, সেখানে আমি এটা পেয়েছিলাম, 4-5টা অপশান ছিল সেখানে, নর্মালি 4টে অপশান থাকে, ছিল, ঠিক আছে। কখন হয়, বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সরণ যদি সেদিকেই প্রযুক্ত হয়, তখনই কিন্তু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এই ফর্মুলাটা ভ্যালিড হয়। আমি একটু আগে বললাম সব ক্ষেত্রে ভ্যালিড হয় না ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, বল ইন্টু সরণ কার্যের এই সংজ্ঞাটা সবসময় ভ্যালিড হয় না, এই একটা ক্ষেত্রে ভ্যালিড হয়। কখন ভ্যালিড হয়, যখন বল এবং সরণ একই দিকে। কি বললাম, বল যেদিকে প্রযুক্ত হচ্ছে, বল ও সরণ একই দিকে, যখন বল ও সরণ একই দিকে তখনই কিন্তু কেবলমাত্র ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এইটা ভ্যালিড হয়, কারণ তখন কস থিটা 0 ডিগ্রি হয়। তো তোমাদের যদি পরীক্ষায় পড়ে কার্য ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট নিচের কোন ক্ষেত্রে,
4-5টা অপশান রয়েছে, তার মধ্যে ধর দিল cos থিটা ইকুয়াল টু 0, তারপরের অপশানে দিল cos থিটা ইকুয়াল টু 90, তারপরের অপশানে দিল cos থিটা ইকুয়াল টু 30, তারপরের অপশানে দিল নান। তোমরা কি বলবে? cos থিটা ইকুয়াল টু 0। cos থিটার ভ্যালু যখন 0 হয়, cos থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি হবে, তখনই কিন্তু বল এবং সরণ একই দিকে হবে, আর তখনই কিন্তু কার্য ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয়, কারণ এখানে তো 1 চলে আসছে, cos থিটার ভ্যালু তো 1 চলে আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, পরিষ্কার ক্লিয়ার হলো, আশা করি বুঝতে পারলে। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো 6 নম্বরের আমি এখানে, এটা তোমাদের পেজ 1 বা 6 নম্বরের, চলো এটা 1 নম্বর, ঠিক আছে। 6 নম্বরের 2 নম্বর সিচুয়েশনটা দেখবো, এটা হচ্ছে 1 নম্বর সিচুয়েশন 6 নম্বরের, এবং এটা এখানেও কিন্তু কার্য পজিটিভই হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কোনো নেগেটিভ সাইন লাগছে কি? এই জায়গায় কোনো নেগেটিভ, যেখানে আমি বক্স করে দিচ্ছি এই জায়গায় কোনো নেগেটিভ সাইন লাগছে কি না? কারণ এখানে কার্য কিন্তু পজিটিভ হয়। তো এই সিচুয়েশনে কিন্তু কার্য পজিটিভ হয়, তার এখানে আমার 3-4টি জিনিস শিখলাম, এবং 1-2টো কোশ্চেন এখান থেকে পড়তে পারে। কী পড়তে পারে আমি আবার আলোচনা করেছি, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। ওই জন্য আমি অল্প পড়াই কিন্তু প্রচুর ভেঙে পড়াই। এতে কী হয় তোমরা বুঝতে পারো যে কত সিম্পল কনসেপ্ট থেকে কত জটিল প্রশ্ন করা যায়। এটা তো সিম্পল কনসেপ্ট, সবাই জানো তোমরা, বল আর কার্য আর সরণ কী পড়াবেন স্যার, সবই তো জানি। এটা তো জানতে না, মানে অনেকেই হয়তো জানতে না। কি বললাম যে কার্য কখন ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হবে? যখন cos থিটার ভ্যালু 0 হবে। এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বল এবং সরণ যখন একই দিকে হয় তখন কার্য পজিটিভ হয়, আর বল এবং সরণ যখন একই দিকে হয় তখন cos থিটার ভ্যালু 0ই হয়। ঠিক আছে, এইগুলো নিয়ে প্রশ্ন পড়তে পারে। cos থিটার ভ্যালু তখন কী হবে? 0 হবে, 30 হবে, 60 হবে, এরকম অপশান দিয়ে দেবে। আচ্ছা, নেক্সট চলো 6 নম্বর দাগের আমরা কেস নম্বর 2তে যাব। 6 নম্বর পয়েন্টের আমরা পড়ছি কেস নম্বর 2। আচ্ছা, কি পড়ছি আমরা পড়ছি কার্য পজিটিভ। ঠিক আছে, কার্য পজিটিভ। আচ্ছা, কার্য সমান সমান আমরা কি জানি? একটু আগে যেটা লিখেছিলাম একবার লিখে দিই, বল ইন্টু সরণ ইন্টু কজ থিটা। ঠিক আছে, আচ্ছা একটা স্পেশাল কেস তোমাদের বলি। ধরো এখানে একটা প্লেন আছে, মানে সমতল ভূমি। একজন বাচ্চা, ও সাপোজ ধরো একটা খেলনা গাড়িকে টানছে। ঠিক আছে, একটা খেলনা গাড়ি আছে এখানে, সাপোজ ধরো এটাকে টানছে একটা দড়ি দিয়ে বেঁধে, এটা দড়ি। তাহলে তুমি বলো ফোর্স কোন দিকে লাগছে? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ফোর্স কিন্তু লাগছে এই দিকে। ঠিক আছে, আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? যেদিকে বালকটা যাচ্ছে ডেফিনেটলি গাড়িটা সেদিকে যাবে, মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে। অর্থাৎ এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ ফোর্স কাজ করছে তোমার এই দিকে, ফোর্স কাজ করছে তুমি দেখতে পাচ্ছ তোমার এই দিকে, আর তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে। ফোর্স কাজ করছে তোমার এই দিকে, ঠিক আছে, আর ডিসপ্লেসমেন্ট তোমার কোন দিকে হচ্ছে? এই দিকে। তাহলে তুমি বলো এই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কিন্তু একই দিকে হচ্ছে না, বরং একটা এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে থিটা। ঠিক আছে, একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ঠিক আছে, ধরে নাও এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমাদের 30 ডিগ্রি। সাপোজ ধরে নাও কি অ্যাঙ্গেলটা হচ্ছে তোমাদের 30 ডিগ্রি। এই জায়গায় যখন আমরা কার্য বার করার চেষ্টা করব তখন কিন্তু আমাদের বল ইন্টু সরণ করলে আমাদের ফর্মুলা ভুল হবে। তখন আমাদের বল ইন্টু সরণ ইন্টু কস 30, এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? বল ইন্টু সরণ ইন্টু কস 30। আমি এখানেও তোমাদের এমসিকিউ করাবো, তখন আমি তোমাদের ম্যাথ রাখবো, মানে নিউমেরিক্যালস রাখবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, আপাতত মানে যে কোথায় কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো সেটা বোঝো। ঠিক আছে, কখন এটা হয়? যখন বল ও সরণ আলাদা আলাদা দিকে হয়, আলাদা আলাদা দিকে হয়। অর্থাৎ বল ও সরণ যখন আলাদা আলাদা দিকে হয় তখন আমরা অ্যাপ্লাই করি এই ফর্মুলা। কোন ফর্মুলা? এই যে বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। এবং তখনও কিন্তু কার্য পজিটিভ হয়, কারণ আমি এখানে কেস লিখে রেখে দিয়েছি কার্য হচ্ছে তোমাদের পজিটিভ। মনে রাখবে কার্য পজিটিভ কোন ক্ষেত্রে হয়? সবসময় মনে রাখবে যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে লেস দ্যান 90 ডিগ্রি হয়। থিটার ভ্যালু যখন 0 থেকে 90-র মধ্যে থাকে, এই রেঞ্জের মধ্যে থাকে, তখনই কিন্তু কার্য কী হয়? তোমাদের পজিটিভ হয়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা রেলের পরীক্ষা দেওয়ার প্রশ্ন। ঠিক আছে, এটা কেস নম্বর 3 বলে দিলাম এখানে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট।
6 নম্বরের মধ্যেই 3টে কেস করে দিলাম, কেস 1, কেস 2, কেস 3। থিটার ভ্যালু যখন 0 থেকে 90 ডিগ্রি হয় তখন মনে রাখবে কার্য পজিটিভ হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের দুটো ইম্পর্টেন্ট কেস, যেটা 6 নম্বরের মধ্যে, বা 3টে ইম্পর্টেন্ট কেস যেটা আমি 6 নম্বরের মধ্যে বললাম। ঠিক আছে, আর যখনই থিটা আসবে তখন আমরা কস থিটা ইউজ করবো, সাইন থিটা বা ট্যান থিটা নয়, বল ইন্টু সরণ ইন্টু কস 30 যেমন এখানে ইউজ করতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো 7 নম্বর পয়েন্টে। নেক্সট হচ্ছে আমাদের 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব কার্য কখন শূন্য হয়। কার্য কখন শূন্য হয়, 0 হয়। তো কার্যের যে ফর্মুলা আমি একটু আগে লিখেছিলাম, আবার লিখছি, বল ইন্টু সরণ ইন্টু কজ থিটা। এখন থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তখন কস থিটা হয়ে যায় তোমাদের 0 ডিগ্রি। কস থিটা কী হয়ে যায় তোমাদের 0 ডিগ্রি, মানে সরি, কস থিটা তোমাদের 0 হয়ে যায়। কস থিটার ভ্যালু কী হয়ে যায় 0, কারণ কস 90-র ভ্যালু কী হয় 0। মনে রাখবে কস 90, এখানে যদি আরও প্রিসাইসলি লিখি তাহলে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু কী হয় তোমাদের 0 হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবে। কীভাবে হয় দেখো, ধরো এখানে একটা প্লেন আছে, সমতল আছে, এবং একজন কুলি, ঠিক আছে, একজন কুলি, সে ধরো মাথায় করে বাক্স নিয়ে চলছে। সে ধরো মাথায় করে কী নিয়ে চলছে, তোমাদের বাক্স নিয়ে চলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্সের ওপর অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়া করছে, নিচের দিকে। ফোর্স কোন দিকে লাগছে, নিচের দিকে। ওকে, আর এই ব্যক্তি আমাদের এদিকে চলছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তাই না? এখানে 90 অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। সরণ তোমাদের কোন দিকে হচ্ছে, সরণ ডিসপ্লেসমেন্ট, সরণ তোমাদের কোন দিকে হচ্ছে, এই দিকে। আর ফোর্স কোন দিকে লাগছে, ডাউনওয়ার্ড। অর্থাৎ এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। আর এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হওয়ার জন্য আমরা বলতে পারি বল ইন্টু সরণ ইন্টু এখানে কী হয়ে যাচ্ছে, কজ 90 ডিগ্রি চলে আসছে। বল আর সরণের ভ্যালু যাই হোক না কেন, তুমি তার সঙ্গে কস 90 মানে 0 গুণ করছো, অতএব প্রোডাক্ট কী আসবে তোমাদের 0 আসবে। অর্থাৎ ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে কার্য তোমাদের কী হয়ে যাবে, কার্য কিন্তু তোমাদের 0 হয়ে যাবে। ঠিক এই কারণে আমি বললাম যে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় সরণ এবং ফোর্সের মধ্যে, তখন কিন্তু কার্য কী হয়, শূন্য হয়। তাহলে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে দিচ্ছি এটা, যে সরণ ও বলের মধ্যে কোণ যদি হয় 90 ডিগ্রি, তখন কার্য শূন্য হয়। ঠিক আছে, এটা হচ্ছে কেস নম্বর 1 গেল, যেখানে আমরা দেখলাম বল এবং সরণের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে। আমরা কেস নম্বর 2 দেখব, যেখানে দেখব বল এবং সরণের মধ্যে সেখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলই তৈরি হয়। খুব ভালো এক্সাম্পল। দেখো পৃথিবী এই টানছে, পৃথিবীকে টানছে, সূর্য টানছে পৃথিবীকে, তার মানে ফোর্স, এখানে এই অ্যাঙ্গেলে ফোর্স লাগছে, ফোর্স করেছি। আর সরণ কোন দিকে হচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সরণ এদিকে হবে। ঠিক আছে, সিমিলার এখানে দেখো, এখানেও পৃথিবীকে টানছে সূর্য, সরণ কোন দিকে হচ্ছে, সরণ হচ্ছে এইদিকে। সিমিলারলি এখানে দেখো, এখানেও পৃথিবীকে টানছে সূর্য, সরণ কোন দিকে হচ্ছে, সরণ হচ্ছে এইদিকে। এইদিকে সরণ হচ্ছে, এর সরণ হচ্ছে এদিকে, আর এর সরণ কোন দিকে হচ্ছে, এদিকে হচ্ছে। দেখো ভালো করে। ঠিক আছে, ফোর্স কোন দিকে কাজ করছে, ক্লিয়ারলি আমরা দেখছি ফোর্স সবসময় সূর্যের দিকে কাজ করবে, ফোর্স অলওয়েজ সূর্যের দিকে কাজ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার এখানে পরিষ্কার দেখো, এই হচ্ছে তোমাদের সরণ, এই হচ্ছে তোমাদের সরণ, এই হচ্ছে তোমাদের সরণ, ফোর্স হচ্ছে, এই হচ্ছে তোমাদের ফোর্স, এই হচ্ছে তোমাদের ফোর্স। তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই জায়গায় একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, আর এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই যে অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটা অ্যাঙ্গেল ডেফিনেটলি 90 ডিগ্রি করে হবে। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেল কী হবে, ডেফিনেটলি আমার 90 ডিগ্রি করে হবে। অর্থাৎ এখানে আমরা আবার সেই cos 90কে ইউজ করব, আর cos 90 যেই ইউজ করব অলওয়েজ আমার কী হয়ে যাবে, আমার কিন্তু কার্য শূন্য হবে। ঠিক আছে, অলওয়েজ আমার কার্য কী হবে, শূন্য হবে। সবসময় আরেকটা জিনিস মনে রাখবে, যেটা খুব ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, একটু বলে দিই। সবসময় মনে রাখবে, তুমি যদি এখানে একটা কোনো সার্কেল আঁকো, আর সার্কেলে যদি একটা ট্যানজেন্ট আঁকো, মানে স্পর্শক আঁকো, তাহলে মনে রাখবে এই সার্কেলের যে রেডিয়াস, এটা হচ্ছে আমার রেডিয়াস, আর এটা হচ্ছে আমার ট্যানজেন্ট, আমি টি ফর ট্যানজেন্ট বলছি। এইখানে একটা যে কোণ উৎপন্ন, এটা অলওয়েজ 90 ডিগ্রি হয়।
এটা সবসময় মনে রাখবে। রেডিয়াস এবং ট্যানজেন্টের মধ্যে কোণ কত হয়? 90 ডিগ্রি কোণ উৎপন্ন, এবং এই জন্য এখানে কিন্তু 90 ডিগ্রি কোণই উৎপন্ন হবে। ঠিক আছে, এখানে তোমরা মনে রাখতে হবে এখানে কার্য কিন্তু তোমাদের শূন্য হবে। আচ্ছা, আমি এই সার্কেল ওয়েতে তো ঘুরছে, তাহলে আমি কেন বলছি যে সরণ এদিকে যাচ্ছে? আমি কেন বলছি এর বেটার আরও বুঝতে পারবে, তোমরা যদি হাতে আঙুলে একটা চাবির রিং নিয়ে তাকে যদি ঘোরাও, তোমরা কী দেখতে পাবে? চাবি রিংটা ছিটকে বাইরে যেতে চাইছে, ঠিক আছে, ছিটকে বাইরে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু তুমি আঙুলটা দিয়ে ওর রিংটাকে ধরে রেখেছো বলে, এমন একটা স্ট্যান্ড বাই ফোর্সে ঘোরাচ্ছ বলে ওটা কিছুক্ষণ পরে বেরোবে, সঙ্গে সঙ্গে তোমার হাত থেকে ছিটকে যাবে না, কিন্তু ঘোরাতে ঘোরাতে দেখবে একবার ছিটকে বেরোবেই। ঠিক আছে, ছিটকে যখন বেরোবে তুমি দেখবে ওটা কিন্তু রাউন্ড, মানে যখন ছিটকোবে তখন তুমি দেখবে ওটা রাউন্ডে ছিটকোয় না, ওটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে ছিটকে যায়। ঠিক আছে, ওটা কিন্তু একটা রাউন্ড দিয়ে ছিটকে যায় না, ওটা কী হয়? একটা নির্দিষ্ট দিকে ছিটকে যায়। এই যে নির্দিষ্ট দিক, তার মানে এই যে দিকের কথা বলছি, এই যে দিক, এটা হচ্ছে দিক, এটা হচ্ছে সেই দিক, এটা হচ্ছে সেই দিক। ঠিক আছে, ক্লিয়ারলি বুঝতে পারছো যে এখানে আমি তোমাদের আরও বেটার বোঝালাম, কারণ এটা অনেকে বুঝতে পারে না বলে এক্সাম্পলটা অনেকের অসুবিধা হয়। এখানে মনে রাখবে কিন্তু সরল এবং বলের মধ্যে এখানেও কিন্তু কোন 90 ডিগ্রি হয়, এবং 90 ডিগ্রি হওয়ার জন্যেই কিন্তু কার্য কী হয়? এখানে 0 হয়। এটা খুব গুড এক্সাম্পল। ঠিক আছে, তো কার্য কখন শূন্য হয়? এরকম ক্ষেত্রে যখন সরণ আর বল দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল থাকে সেটা হয় 90 ডিগ্রি। নেক্সট হচ্ছে আমাদের 8 নম্বর দাগ। 8 নম্বর দাগে আমরা পড়ব কখন কার্য নেগেটিভ হয়। কী হয় আমাদের? নেগেটিভ। কখন কার্য আমাদের নেগেটিভ হয় এটা আমরা পড়ব। কার্যর যে ফর্মুলা আমি আরেকবার তোমাদের বলে দিই, বল ইন্টু সরণ ইন্টু কজ থিটা, এই হচ্ছে আমাদের কার্যের ফর্মুলা। কার্য নেগেটিভ কখন হয়? কার্য নেগেটিভ হয় যখন বল যেদিকে কার্য করছে, বল যেদিকে প্রয়োগ হচ্ছে, কার্য হচ্ছে বলাটা ভুল, বল যেদিকে প্রয়োগ হচ্ছে এটা যদি বলের প্রয়োগবিন্দু হয়, সরণ যদি তার বিপরীত দিকে হয়। ক্লিয়ার হয়েছে? সরণ যদি কী হয়? তার বিপরীত দিকে হয়। অর্থাৎ এখানে সবসময় মনে রাখবে এখানে একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করে, বা গ্রেটার দ্যান 90। কী বললাম? গ্রেটার দ্যান 90 ডিগ্রি। কী বললাম আমি? গ্রেটার দ্যান 90 ডিগ্রি। ওকে, এবং স্পেসিফিক্যালি বলতে গেলে তুমি বলতে পারো যখন 180 ডিগ্রি কাজ করে, 180 ডিগ্রি যখন কাজ করবে, কস থিটার ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, তখন ডেফিনেটলি কিন্তু কার্য মাইনাসে র্যাঙ্ক করবে, অর্থাৎ নেগেটিভ হবে। কখন এটা হয় দেখো বলে দিই, একটা এখানে আমি এটা বলেওছি, তবু একবার ভালো করে বলে দিই। দেখো জাস্ট মিনিট। কী হয়? ধরো তুমি ওপরে একটা বল ছুঁড়ছো বা কোনো বস্তুকে ওপর দিকে ছুঁড়ছো, তুমি যখন বস্তুকে ওপর দিকে ছুঁড়ছো তখন সরণ বস্তুটার কোন দিকে হয়? ডেফিনেটলি ওপর দিকে হবে, কিন্তু বস্তুটার ওপর প্রযুক্ত অভিকর্ষ বল কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। ঠিক আছে, ফোর্স, গ্র্যাভিটি। ঠিক আছে, গ্র্যাভিটি বা অভিকর্ষ বল তোমার কোন দিকে কাজ করে? অভিকর্ষ। গ্র্যাভিটি বা অভিকর্ষ বল তোমার কোন দিকে কাজ করে? ডাউনওয়ার্ড বা নিচের দিকে কাজ করে। মানে এখানে সরণ আমার ওপর দিকে, কিন্তু অভিকর্ষ বল নিচের দিকে। কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? 180 ডিগ্রি কোণ এখানে উৎপন্ন হচ্ছে। এই সব ক্ষেত্রে কিন্তু কার্য কী হয়? আমার শূন্য হয়। আরেকটা ক্ষেত্রে তুমি বলতে পারো, ধরো সাপোজ একটা দড়ি টানাটানি খেলা চলছে। ঠিক আছে, এদিকে একজন ব্যক্তি দড়িটা ধরে টানছে। ঠিক আছে, এদিকে একজন ব্যক্তি একটা দড়িটা ধরে টানছে, আর এদিকে আর একজন ব্যক্তি, সাপোজ ধরো সেও দড়িটা ধরে টানছে। দুজন ব্যক্তি কী করছে? দড়ি ধরে টানছে। যদি ধরে নিই যে এ নামক ব্যক্তি জিতে গেল আর বি নামক ব্যক্তি হেরে গেল, তার মানে দড়ি কোন দিকে থেকে কোন দিকে গেছে? ডেফিনেটলি বি থেকে এর দিকে গেছে, অর্থাৎ এই দিকে আমার দড়ির সরণ হয়েছে। যে হেরে যাচ্ছে সে তো পড়ে যাবে, তার মানে সরণ দড়ির কোন দিকে হবে? যে জিতছে তার দিকে। যদি এ জিতে যায় তার মানে সরণ এর দিকে হয়েছে। ঠিক আছে, কিন্তু বি ব্যক্তিও তো বল প্রয়োগ করছিল। ধরে নাও সাপোজ এ ব্যক্তি 20 নিউটন বল প্রয়োগ করছে। ঠিক আছে, আর বি ব্যক্তি 10 নিউটন বল প্রয়োগ করছে। সেই জন্য এ ব্যক্তি জিতে যাচ্ছে আর বি ব্যক্তি হেরে যাচ্ছে। তার মানে বি ব্যক্তির বলের সাপেক্ষে সরণ কোন দিকে হচ্ছে? বি ব্যক্তি বল কোন দিকে প্রয়োগ করছে? বি ব্যক্তি বল তো প্রয়োগ করছে এদিকে, কিন্তু সরণ কোন দিকে হচ্ছে? এদিকে। অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছ বলের বিরুদ্ধে কার্য হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছ 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। মনে রাখবে যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় কার্য এবং বল এবং সরণের মধ্যে, তখন কিন্তু কার্য নেগেটিভ হয়।
কারণ কি, বলের বিরুদ্ধে কার্য হচ্ছে। নেগেটিভ ওয়ার্ক মানে হচ্ছে বলের বিরুদ্ধে কার্য, ঠিক আছে। নেগেটিভ ওয়ার্ক মানে কি, বলের বিরুদ্ধে কার্য। কখন এটা হয়, যখন অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। কার কার মধ্যে? ডেফিনেটলি বল এবং সরণের মধ্যে। বল এবং সরণের মধ্যে যদি অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, তাহলে ডেফিনেটলি কিন্তু কী হয়, সেখানে কার্য নেগেটিভ হয়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এই ধরনের জিনিসগুলো একটু মনে রাখবে। আরেকটা জিনিস তোমাদের বলি, আচ্ছা এটা নেক্সট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। এটা কার্য নেগেটিভের এক্সাম্পল নয়, কিন্তু এইটার এই যে কেস 1 আমি বললাম, এখানে আরও কেস 2 বলেছি, এই কেস 1-এর বিপরীত কেস, ঠিক আছে। এখানে আমি আরেকবার তোমাদের বলে দিই, যদি কোনো বস্তুকে তুমি ওপর দিকে ছোঁড়ো, একটা বল বা একটা পাথরকে, তখন কী হয়, সরণ ওপর দিকে হলেও ওই বস্তুর ওপর গ্র্যাভিটি নিচের দিকে লাগে। অর্থাৎ ওখানে কী হয়, গ্র্যাভিটির বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য হয়। অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য হয় মানে সরণ উল্টো দিকে হয়। যেদিকে অভিকর্ষ বল কাজ করছে তার উল্টো দিকে সরণ হচ্ছে, অর্থাৎ ডেফিনেটলি এখানে কী হচ্ছে, কার্য নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে। সিমিলারলি দড়ি টানাটানি খেলায় যদি দুজনেই দড়ি টানাটানি করছে, কিন্তু যে 20 নিউটন বল প্রয়োগ করছে, দড়ি তো তার দিকেই আসবে, ঠিক আছে। যেহেতু দড়ি তার দিকে আসছে, আর যে কম বল প্রয়োগ করছে, যেহেতু দড়ি তার দিক থেকে বিপরীত দিকে যাচ্ছে, কিন্তু দুজনেই যেহেতু বল প্রয়োগ করছে, ফলে যে হেরে যাচ্ছে তার বিপরীতে সরণ হচ্ছে। হেরে যাচ্ছে যে তার বিপরীতে সরণ হচ্ছে, অর্থাৎ তার প্রযুক্ত বলের বিপরীতে সরণ হচ্ছে, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই 180 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করে, এবং ক্লিয়ারলি আমরা বলতে পারি কি এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করছে। তো ক্লিয়ারলি আমরা কী বলতে পারি, এখানেও কিন্তু বলের বিরুদ্ধে কার্য হচ্ছে, এবং ডেফিনেটলি কার্য কিন্তু নেগেটিভ হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কার্য নেগেটিভ কখন হয়, কার্য পজিটিভ কখন হয়, কার্য শূন্য কখন হয়। এবার এই যে আমি এক্সাম্পলটা দিলাম 8 নম্বরের যে ফার্স্ট কেস, এই কেসটা একটা জিনিস বোঝো। আমি কি বললাম, কোনো জিনিসকে তুমি যখন ওপর দিকে ছুটছো, তখন সরণ হচ্ছে উপর দিকে, ঠিক আছে, আর অভিকর্ষ বল কাজ করছে তার বিরুদ্ধে, সরণের বিপরীত দিকে কাজ করছে, ঠিক আছে, ফোর্স নিচের দিকে লাগছে, এবং এক্ষেত্রে আমার কার্য কী হচ্ছে, কার্য হচ্ছে আমার নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ। এর একটা বিপরীত জিনিস আছে, যখন কোনো বস্তুকে ফ্রি ফল, অবাধে যখন কোনো বস্তু নিচের দিকে পড়ে, ঠিক আছে, অবাধে পতনশীল বস্তু, লিখে দিচ্ছি আমি এখানে, অবাধে পতনশীল বস্তু, ঠিক আছে। অবাধে পতনশীল কোনো বস্তু যখন নিচের দিকে পড়ছে, তখন ডেফিনেটলি সরণ কোন দিকে হচ্ছে, নিচের দিকে। আর বস্তু অবাধে নিচের দিকে পড়ে কেন, কারণ অভিকর্ষ বল কোন দিকে কাজ করে, ডেফিনেটলি কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে। ওই জন্যই তো ও পড়ছে, কার টানে, কোন বলের টানে নিচের দিকে পড়ে কোনো বস্তু আমাদের পৃথিবীতে, অভিকর্ষ বলের টানে, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, বলও নিচের দিকে, সরণও নিচের দিকে, এটা কিন্তু পজিটিভ ওয়ার্ক। এখানে কিন্তু কার্য কী হচ্ছে, তোমাদের পজিটিভ ওয়ার্ক হচ্ছে, এখানে কিন্তু কার্য পজিটিভ, ঠিক আছে। ওকে, তো আশা করি বুঝতে পারলে। খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিলাম, যে সার্কুলার মোশনে এক্সাম্পল দিলাম, কখন কার্য নেগেটিভ, কখন কার্য পজিটিভ, এবং কখন কার্য শূন্য হচ্ছে। তো কার্যের ওপরে এই ছিল। ডিফারেন্ট টাইপসের এমসিকিউ তোমাদের আমি পাওয়ার এবং এনার্জি করানোর পরেই আসবে। ক্ষমতা এবং শক্তি, এই দুটো পার্ট আমাদের কমপ্লিট করব, তারপর তোমাদের এমসিকিউ এই কার্য, ক্ষমতা, শক্তির ওপর চলে আসবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নাও।